কখনো কখনো যেটা আপনার জীবন বাঁচায় সেটা এমন জায়গায় থাকে যেখানে কেউই নজর দেয় না। আজকের গল্প সেই শক্তির বিষয় যা নৈপুণ্যের মধ্যে নিহিত। সেই নৈপুণ্য কোনো ইউনিফর্মের আড়ালেই লুকানো থাকুক না কেন। এই গল্প এক এমন মহিলার যাকে বড় থেকে বড় বিশেষজ্ঞরাও উপেক্ষা করে গিয়েছিল, কিন্তু তার তীক্ষ্ণ নজর এক কোটিপতির জীবন বাঁচিয়ে দিল। স্বাগত জানাই আপনাদের। আপনাদের এমন গল্প শোনাই যা হৃদয় স্পর্শ করে এবং জীবনের এক নতুন শিক্ষা দেয়। তো চলুন শুরু করি এই কাহিনী এবং দেখি যে কিভাবে একজন ক্লিনারের চোখে এমন কিছু ধরা পড়ল যা ২০ জন ডাক্তারের চোখ এড়িয়ে গিয়েছিল। আমাদের গল্প শুরু হয় এক বড় শহরের এক খুবই দামি হাসপাতালে। এইটা সেই জায়গা ছিল যেখানে বড় ব্যবসায়ী এবং ধনী লোকেরাই চিকিৎসা করাত। আপনারা সবাই জানেন তো, পয়সা থাকলে বিশেষ সুবিধা এবং সেরা চিকিৎসা পাওয়া যায়। তেমনি এক বড় ঘরে, যার ভাড়া হয়তো এক সাধারণ মানুষের বছরের পর বছরের মাইনের সমান ছিল, ভর্তি ছিলেন আমাদের দেশের বড় ব্যবসায়ী বিজয় বর্মা। তার ঘর কোনো পাঁচতারা হোটেলের চেয়ে কম লাগত না। সুন্দর কাঠের প্যানেল আর ভালো আলোর আড়ালে সমস্ত রোগ পরীক্ষার সরঞ্জাম লুকিয়ে রাখা হয়েছিল। কিন্তু এই আরাম আর আড়ম্বরের সত্ত্বেও বিজয় বর্মার অবস্থা দিনকে দিন খারাপ হতে শুরু করল। তার শরীর ধীরে ধীরে দুর্বল হতে শুরু করল। বড় বড় বিশেষজ্ঞ ডাক্তার এবং অত্যাধুনিক মেশিন তার বিছানার চারপাশে লাগানো ছিল, কিন্তু কেউই বুঝতে পারছিল না যে তার কি হয়েছে। তার লিভারের কাজ খারাপ হচ্ছিল এবং মস্তিষ্ক সংক্রান্ত সমস্যাও বাড়ছিল। ডাক্তাররা চিন্তিত ছিলেন যে আমেরিকার সেরা চিকিৎসকেরাও এই রহস্যময় অসুস্থতা ধরতে পারছিলেন না। বিজয় বর্মা বিশেষ সুবিধা কিনেছিলেন। তিনি জেদ করেছিলেন যে দেশের সেরা ডাক্তাররাই তার চিকিৎসা করবেন। আর সেই ঘরেই প্রতি রাতের মতো অঞ্জলি দেবী আসতেন। অঞ্জলি সেখানে একজন সাধারণ পরিষ্কার পরিচ্ছন্নতার কর্মী হিসেবে কাজ করত। তার বয়স ৩৮ বছর ছিল এবং তার হাঁটাচলার ধরন ছিল খুব দ্রুত আর সতর্ক। এই অভ্যাস তৈরি হয় বাধ্যতা থেকে। তিনি একজন একা মা ছিলেন এবং রাতের শিফটে কাজ করতেন, যাতে তিনি তার ৩ ছোট ভাই বোন এবং নিজের ছেলেমেয়েদের ভরণ পোষণ করতে পারেন। তিনি সবসময়ই অদৃশ্য থাকতেন। ডাক্তার এবং স্টাফ তার ইউনিফর্মকে দেখত, অঞ্জলিকে নয়। কিন্তু অঞ্জলির চোখ কোনো কিছুই ছাড়ত না। যখন তিনি ঘর পরিষ্কার করছিলেন, তখন তিনি পারফিউমের সাথে সাথে একটা অদ্ভুত মেটালের ধাতুর মতো গন্ধ অনুভব করলেন। তার মস্তিষ্ক, যেটা একসময় কেমিস্ট্রি, রসায়ন নিয়ে পড়াশোনা করেছিল, এক ঝটকায় জেগে উঠল। অঞ্জলি সেখানে দাঁড়িয়ে গেলেন। তিনি খুব মনোযোগ দিয়ে বিজয় বর্মাকে দেখলেন। তার নখগুলো হালকা হলদে হয়ে যাচ্ছিল। তার চুল ঝরে যাওয়ার ধরনটা অদ্ভুত ছিল এবং মাড়িতেও হালকা রঙের পরিবর্তন দেখা যাচ্ছিল। তার হৃৎস্পন্দন বেড়ে গেল। তার মস্তিষ্কে উত্তরটা একটা কাচের মতো পরিষ্কার হয়ে গেল। অঞ্জলি জানতেন এটা কোনো বিষ যা বিজয় বর্মাকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে। কিন্তু অঞ্জলি ভাবলেন, আমার কথা কে শুনবে? আমি তো শুধু এখানে মোছামুছির কাজ করি। আর যখন ২০ জন বিশেষজ্ঞ ডাক্তার ব্যর্থ হয়েছেন, তখন একজন ক্লিনারের কথায় কে বিশ্বাস করবে? অঞ্জলি নিজের শখ কখনো ছাড়েননি। ১৫ বছর আগে তিনি কলেজে কেমিস্ট্রি ডিপার্টমেন্টের মেধাবী ছাত্রী ছিলেন এবং গবেষণার দিকে এগোচ্ছিলেন। কিন্তু তার বাবা মায়ের দুর্ঘটনার পর তিনি পড়াশোনা মাঝপথেই ছেড়ে দিতে বাধ্য হন, যাতে তিনি তার ৩ ছোট ভাই বোন এবং পরে নিজের বাচ্চাদের সাহায্য করতে পারেন। তিনি প্রতিজ্ঞা করেছিলেন যে তিনি ফিরে আসবেন, কিন্তু জীবন তাকে অন্য পথে নিয়ে গিয়েছিল। তবুও তিনি খাওয়ার বিরতিতে লাইব্রেরির বই পড়তেন, অনলাইনে ক্লাস দেখতেন এবং সায়েন্সের ম্যাগাজিন পড়তে থাকতেন। জ্ঞান তার কাছে ছিল, কিন্তু ডিগ্রি ছিল না। ডক্টর রাঘব সিনহা, সাদা চুলওয়ালা এবং হার্ভার্ড থেকে পাশ করা, তার টিমের সাথে ঘরে মিটিং করছিলেন। তিনি বললেন, আমরা সব সাধারণ পথ শেষ করে ফেলেছি। মিস্টার বর্মার অসুস্থতার লক্ষণগুলো সরাসরি ডায়াগনোসিসকে ভুল প্রমাণ করছে। আমাদের আরও আলাদা কিছু ভাবতে হবে। ডক্টর সিনহা এরপর অঞ্জলির দিকে তাকালেন এবং খুব হালকাভাবে বললেন যে পরিচ্ছন্নতা কর্মীরা যেন কাজটা তাড়াতাড়ি শেষ করে, কারণ তাদের কিছু জরুরি বিষয় নিয়ে আলোচনা করতে হবে। অঞ্জলি মাথা নিচু করে নিলেন। তিনি জানতেন যে ওই লোকেরা তার ইউনিফর্মকে দেখছে, তার মস্তিষ্ককে নয়। ডক্টর সিনহা তো তার পাশ দিয়ে এমনভাবে চলে যেতেন যেন তিনি দেওয়ালের একটা অংশ। অঞ্জলি ভাবতেন, এই কারণেই তো এরা কখনো সেই জিনিসটা খেয়াল করেন না যা আমি দেখি। যখন অঞ্জলি জায়গা পরিষ্কার করছিলেন, তার নজর মিস্টার বর্মার রিপোর্টের ওপর গেল। নার্ভের ক্ষতি, চুল ঝরা, হজমের সমস্যা সব সরাসরি লক্ষণ ছিল, যেগুলোকে ডাক্তাররা আলাদা আলাদা রোগ বলে ভাবছিলেন। তখন ঘরের দরজা খুলল এবং একজন পরিপাটি পোশাক পরা লোক ভেতরে এলো। জয়দীপ ভার্গব।
জয়দীপকে অঞ্জলি ব্যবসার ম্যাগাজিনে দেখেছিলেন। সে ছিল বিজয় বর্মার পুরনো প্রতিদ্বন্দ্বী, কিন্তু এখন অসুস্থতার সময় একজন সাহায্যকারী বন্ধু সেজেছিল। বিজয় বিশ্রাম নিচ্ছেন, ডাক্তার সিনহা তাকে জানালেন তার অবস্থার উন্নতি হয়নি। জয়দীপ একটা সুন্দর কালো বাক্স বিছানার পাশের টেবিলে রাখল। আমি তার প্রিয় হ্যান্ডক্রিম এনেছি, জয়দীপ বলল। এটা আমদানি করা। তার জেদ যে শুধুমাত্র এই ব্র্যান্ডটাই তার ত্বককে জ্বালাতন করে না। অঞ্জলি দেখলেন যে জয়দীপ বাক্সটা কত সাবধানে এমনভাবে রাখল যেন বিজয় সেটা অবশ্যই ব্যবহার করেন। তার এই অতি সতর্কতা অঞ্জলির তীক্ষ্ণ মস্তিষ্কে সন্দেহের শুরু করল। এটা যেন একটু বেশি ইচ্ছাকৃত মনে হচ্ছিল। পরে যখন তিনি অন্য একটা ঘর পরিষ্কার করছিলেন, অঞ্জলি দুইজন জুনিয়র ডাক্তারকে বর্মা কেস নিয়ে আলোচনা করতে শুনলেন। তারা বলছিল যে রোগের বেড়ে যাওয়াটা খুব অদ্ভুত, যেন অনেকগুলো রোগ একসঙ্গে হচ্ছে। তারা শরীরের সিস্টেমের খারাপ হওয়ার ধারণা নিয়ে কাজ করছিল, যখন কিনা টেস্টগুলো ভুল তথ্য দিচ্ছিল। অঞ্জলি থেমে গেলেন। তিনি সবগুলো অংশকে জুড়লেন, রোগের লক্ষণ, রহস্যময় দুর্বলতা আর সেই দামি হ্যান্ডক্রিম যা সবসময় আসছিল। একটা গল্প তার মস্তিষ্কে তৈরি হল, তার আরও মনোযোগ দিয়ে দেখা উচিত। সেই রাতে অঞ্জলি তার পরিষ্কার করার সময় পাল্টালেন, যাতে তিনি বিজয় বর্মার ঘুমানোর সময় ঘরে থাকতে পারেন। তিনি রিপোর্টের আপডেট দেখলেন এবং নতুন লক্ষণগুলো নোট করলেন। যার কাছে বিশেষ জ্ঞান ছিল তার জন্য বিষের ধরনটা খুব স্পষ্ট হচ্ছিল। যখন তার ডিউটি শেষ হল, অঞ্জলি স্টাফ বাথরুমের আয়নাতে নিজের মুখ দেখলেন। ইউনিফর্মটা সাধারণ ছিল, ভুলে যাওয়ার মতো। মুখটা ক্লান্ত ছিল, কিন্তু বুদ্ধির তেজ ছিল। তার জগৎ এবং ডাক্তারদের জগতের মধ্যে একটা অদৃশ্য দেওয়াল ছিল। তিনি আস্তে করে বললেন, ওরা আমাকে দেখেন না, কিন্তু আমি সব দেখি। এরপর ভোর 2:17 অ্যালার্ম বাজতে শুরু করল। অঞ্জলি জরুরি অবস্থার ঘোষণা শুনলেন। ডাক্তাররা দ্রুত দৌড়ে গেলেন। বিজয় বর্মার অবস্থা হঠাৎ খুব খারাপ হয়ে গিয়েছিল। অঞ্জলির হৃৎস্পন্দন দ্রুত হচ্ছিল। আধ খোলা দরজা দিয়ে তিনি জরুরি অবস্থা হতে দেখছিলেন। লিভারের এনজাইম খুব বেশি ছিল, কিডনির কাজ কম হচ্ছিল এবং মস্তিষ্কের প্রতিক্রিয়া কমে গিয়েছিল। ডাক্তার সিনহা সঙ্গে সঙ্গে কমান্ড নিলেন। তিনি বললেন, আবার পুরো বিষের টেস্ট করো, কিছু একটা আছে যাই পুরো শরীরে ছড়িয়ে পড়ছে। এক নতুন ডাক্তার, ডাক্তার মিনা, পরামর্শ দিলেন, এটা কি আশেপাশে কোনো জিনিস তো নয়? তাদের খাবার, জল বা ব্যক্তিগত জিনিসে কিছু তো নেই? ডাক্তার সিনহা তাকে রেগে ধমক দিলেন, আমরা এই ঘরের সব কিছু দুবার টেস্ট করেছি, মেডিকেল বিষয়ের দিকে মন দাও, আমাদের চাকরি গুপ্তচর বৃত্তি করা নয়। ডাক্তার মিনা চুপ হয়ে গেলেন। যেমনই সমস্যা একটু কমল এবং ডাক্তাররা আলোচনা করার জন্য ছড়িয়ে পড়লেন, অঞ্জলি চুপি চুপি ঘরে ঢুকে গেলেন। তিনি চার্ট চেক করলেন এবং নতুন লক্ষণগুলো মনে রাখলেন। তারপর তার চোখ বাথরুমের কাউন্টারে রাখা সেই হ্যান্ড ক্রিমের ওপর পড়ল। ধাতুর ঔজ্জ্বল্য তার কলেজের দিনগুলোর কথা মনে করিয়ে দিল। ভারী ধাতুর বিষক্রিয়ার ওপর এক বিশেষ ক্লাস। অঞ্জলি কাছে গিয়ে বিজয় বর্মার নখ দেখলেন। রঙের পরিবর্তনের ধরনটা হালকা ছিল, কিন্তু অন্য রকম। চুল ঝরার বিশেষ ধরন, পেটে ব্যথার রিপোর্ট। তিনি গভীর শ্বাস নিলেন। এই লক্ষণগুলো থ্যালিয়াম বিষক্রিয়ার সাথে পুরোপুরি মিলে যাচ্ছিল, যেমনটা তার বিষের বইতে লেখা ছিল। সত্যি কি 20 জন বিশেষজ্ঞ ডাক্তার এত সহজে দেখতে পাওয়া একটা জিনিস ছেড়ে দিতে পারেন? অঞ্জলি ইতস্তত করলেন। তারপর তিনি সরা নামের এক রাতের নার্সের সাথে কথা বললেন, যার সাথে তার ভালো বন্ধুত্ব ছিল। অঞ্জলি আস্তে করে জিজ্ঞেস করলেন, শোনো, কেউ কি মিস্টার বর্মাকে থ্যালিয়াম বিষের জন্য চেক করেছে? তার লক্ষণগুলো পুরোপুরি মিলে যাচ্ছে। সরার মুখ বন্ধুত্বপূর্ণ থেকে উপেক্ষা করার মতো হয়ে গেল। অঞ্জলি, আমি জানি তুমি ভালো চাও, কিন্তু প্লিজ, এরা দেশের টপ ডাক্তার। অঞ্জলি আরও কিছু বলতে চাইলেন, কিন্তু সরা তাকে থামিয়ে দিলেন। যদি তোমার চুপি চুপি শোনা শেষ হয়ে থাকে, তবে বাথরুম পরিষ্কার করা শুরু করো, ওষুধ ডাক্তারদের জন্য ছেড়ে দাও। অঞ্জলি ইছিয়ে এলেন। তার গাল গরম হয়ে গিয়েছিল। উপেক্ষা হওয়ার চেনা পরিচিত বোঝা তার কাঁধে চেপে বসল। কিন্তু তার মস্তিষ্কে বিষয়টা পাকা হয়ে গিয়েছিল। তিনি জানতেন বিজয় বর্মাকে কি মারছে। প্রশ্নটা ছিল যে তিনি কি তার চাকরিটা বাজি রাখবেন, যাতে কেউ তার কথা শোনে? বাড়ি ফিরে তিনি তার প্রিয় বইয়ের সংগ্রহ থেকে একটা পুরনো বই বের করলেন। ভারী ধাতুর বিষক্রিয়া এর চ্যাপ্টার তার সন্দেহকে নিশ্চিত করল। থ্যালিয়াম রংহীন, গন্ধহীন হয়, ত্বক থেকে শোষিত হয় এবং শরীরকে খারাপ করে, আর এটা একই সাথে অনেকগুলো রোগের নকল করে। পরে সকালে অঞ্জলি তাড়াতাড়ি হাসপাতালে পৌঁছালেন। তিনি আবার জয়দীপ ভার্গবকে দেখলেন। সে আবার সেই বিশেষ হ্যান্ডক্রিম নিয়ে এসেছিল। তার ধরনটা সবসময় এক ছিল,
জোর দেওয়া যে বিজয় শুধু এই ব্র্যান্ডই ব্যবহার করেন এবং নিজে সামান্য লাগিয়ে সেটার মান দেখানো। অঞ্জলি বুঝতে পারলেন এটা ধীরে ধীরে ইচ্ছাকৃতভাবে বিষ দেওয়ার জন্য একেবারে সঠিক পদ্ধতি ছিল। অঞ্জলি তার বিকল্পগুলো ভাবলেন। যদি তিনি সরাসরি কথা বলেন তবে তাকে সঙ্গে সঙ্গে চাকরি থেকে বের করে দেওয়া হবে। তার প্রমাণ চাইছিল, এমন প্রমাণ যাকে ডাক্তার সিনহাও উপেক্ষা না করতে পারেন। বিজয় বর্মার কাছে সময় কম ছিল। সেই দিন বিরতির সময় অঞ্জলি হাসপাতালের পাবলিক কম্পিউটার ব্যবহার করলেন। লক্ষণগুলো থ্যালিয়াম বিষের সাথে একেবারে সঠিক ছিল। চুল ঝরা, নার্ভের সমস্যা, পেটের সমস্যা। কিন্তু এটা শরীরে ঢুকছিল কিভাবে এবং কেন ধরা পড়ছিল না? অঞ্জলি হাসপাতালের কাগজে একটা নোট লিখলেন, থ্যালিয়াম বিষের জন্য চেক করুন, সরাসরি লক্ষণ। তিনি এই নোটটা ডাক্তার সিনহার অফিসে ক্লিপবোর্ডে চুপি চুপি রেখে দিলেন। পরের দিন সকালে অঞ্জলি ডাক্তারদের মিটিং রুমের কাছে দাঁড়িয়েছিলেন। তিনি সামান্য খোলা দরজা দিয়ে ডাক্তার সিনহার গলার স্বর শুনলেন। তিনি মজা করে বলছিলেন, আর মনে হয় আমাদের পরিষ্কার পরিচ্ছন্নতার কর্মীদেরও রোগের ব্যাপারে মতামত আছে। ঘরে হাসির রোল উঠল। কেউ নাম না জানিয়ে নোট ছেড়েছে, পরামর্শ দিচ্ছে যে এটা থ্যালিয়াম বিষ, ডাক্তার সিনহা মজা করে বললেন। অন্য এক ডাক্তার বললেন যে তারা তো শুরুতেই ভারী ধাতুর টেস্ট করেছিলেন। ডাক্তার সিনহা সেটা উপেক্ষা করে দিলেন। সাধারণ পদ্ধতি, পরের দিন তো উনি অপারেশনও করবেন। অঞ্জলির বুক চেপে গেল। তার হাতের আঙুলগুলো সাদা হয়ে গেল যখন তিনি তার পরিষ্কারের থলেটা শক্ত করে ধরলেন। উপেক্ষিত হওয়াটা কষ্ট দিচ্ছিল, কিন্তু রোগীর জীবন তার সম্মানের চেয়ে বেশি জরুরি ছিল। তিনি একটা নতুন পদ্ধতি ভাবলেন। ডাক্তার কাপুর, একজন তরুণ ডাক্তার, একটু বেশি কথা বলার মতো মনে হলেন। অঞ্জলি নিজের পরিষ্কারের সময়টা এমনভাবে ঠিক করলেন যাতে তাকে থামাতে পারেন। শুনুন ডাক্তার কাপুর, আমি মিস্টার বর্মার ব্যাপারে আমার মনে হয় তার থ্যালিয়াম মিশক্রিয়া হয়েছে। লক্ষণগুলো একেবারে মিলে যাচ্ছে। ডাক্তার কাপুরের মুখ অবাক হওয়া থেকে চিন্তিত হয়ে গেল। এটা ভালো ধারণা, কিন্তু আমরা ভারী ধাতুর টেস্ট করেছি। সাধারণ টেস্ট হয়তো ধরতে পারবে না যদি এটা ধারাবাহিকভাবে অল্প পরিমাণে দেওয়া হয়। অঞ্জলি জোর দিলেন। তার হ্যান্ড ক্রিম। ডাক্তার কাপুর তার ঘড়ি দেখতে দেখতে কথাটা কাটলেন। আমি আপনার চিন্তাটা বুঝি, কিন্তু আমাকে কোথাও যেতে হবে। হয়তো আপনি নার্স স্টাফকে জানাতে চাইবেন। তিনি দ্রুত সেখান থেকে চলে গেলেন। অঞ্জলি একাকী দাঁড়িয়ে রইলেন। আরও একবার অদৃশ্য। সেই সন্ধ্যায় সুরক্ষার বস্তার কাছে এলেন। তিনি বললেন, মিস অঞ্জলি, আমরা রিপোর্ট পেয়েছি যে আপনি ওষুধের বিষয়ে হস্তক্ষেপ করছেন। এটা সতর্কতা। আপনার সীমা জেনে রাখুন, না হলে খারাপ পরিণতি হবে। অঞ্জলি গলাতে একটা ঢোক গিলে মাথা নাড়লেন। তার প্রমাণ চাইছিল, পাকা প্রমাণ। কিন্তু প্রমাণ সংগ্রহ করার মানে ছিল এমন এক রেখা পার করা যার কারণে তার চাকরি চলে যেতে পারত। সেই উপার্জন যার ওপর তার পরিবার নির্ভর করত। সেই রাতে একা স্টাফরুমে অঞ্জলি তার সিদ্ধান্ত নিলেন। বিজয় বর্মার হয়তো আর কয়েকদিন বাকি ছিল। তার চাকরির নিরাপত্তা একজন মানুষের জীবনের চেয়ে বেশি জরুরি ছিল না। তিনি একটি পরিকল্পনা তৈরি করলেন, তার পুরনো কেমিস্ট্রির জ্ঞান ব্যবহার করে। তার দরকার ছিল পরিষ্কার করার সরঞ্জাম, ল্যাব পর্যন্ত কিছুটা অ্যাক্সেস এবং সঠিক সময়। কাল তিনি জোর করবেন যে তারা যেন দেখেন যে তারা কি ছেড়ে দিয়েছিলেন, না হলে তিনি সব কিছু হারাবেন। পরের দুপুরে জয়দীপ ভার্গব আবার এলেন। তিনি মাত্র 15 মিনিটের জন্য থাকলেন, কিন্তু এটা নিশ্চিত করলেন যে হ্যান্ড ক্রিমটা সামনে রাখা আছে। অঞ্জলি গলি থেকে দেখলেন যে জয়দীপ দিনের নার্সকে উৎসাহ দিলেন যে সে যেন আরামের জন্য ক্রিমটা লাগায়। যখন জয়দীপ চলে গেলেন, অঞ্জলি সাধারণ পরিষ্কারের জন্য বাথরুমে গেলেন। তিনি খুব মনোযোগ দিয়ে হ্যান্ড ক্রিমের বাক্সটা দেখলেন। দামি মোড়ক ছিল, কিন্তু যখন তিনি কাছ থেকে দেখলেন তখন ক্রিমটাতে একটা হালকা ধাতুর ঔজ্জ্বল্য দেখা গেল। তার একটা নমুনা দরকার ছিল। প্রকাশ্যে নমুনা নিলে সন্দেহ হতে পারত। তাই অঞ্জলি নার্সের শিফট পাল্টানোর অপেক্ষা করলেন, যখন বিজয় বর্মার ঘর এক মুহূর্তের জন্য খালি ছিল। তার অভ্যাস এবং দ্রুত গতির সাথে অঞ্জলি ক্রিমের একটা ছোট্ট পরিমাণ একটা পরিষ্কার কন্টেনারে তুলে নিলেন, যেটা তিনি সরবরাহ ঘর থেকে নিয়েছিলেন। নমুনাটা তার ইউনিফর্মের পকেটে গায়েব হয়ে গেল। সন্ধ্যায় অঞ্জলি তার ছেলে মেয়ে 8 বছরের রোহন এবং 10 বছরের তান্নার প্রতিবেশীর বাড়ি থেকে নিলেন। তারা তার ক্লান্তির সাথে অভ্যস্ত ছিল। মা, তুমি ঠিক আছো? তন্না জিজ্ঞেস করল, অঞ্জলির অন্যমনস্কতা খেয়াল করে। শুধু কাজের একটা কঠিন অবস্থা। অঞ্জলি জোর করে হাসলেন, তোমাদের চিন্তা করার কিচ্ছু নেই। যখন বাচ্চারা ঘুমিয়ে পড়ল, অঞ্জলি তার সব সরঞ্জাম কিচেন টেবিলে ছড়িয়ে দিলেন। তার পুরনো বিষের বই, ম্যাগাজিনের প্রিন্ট আউট এবং বিজয় বর্মার লক্ষণের নোটস। প্রশিক্ষিত চোখের জন্য ধরনটা সত্য ছিল।
২০ জন বিশেষজ্ঞ ডাক্তার এটা কেন দেখতে পাচ্ছিলেন না? কারণ তারা সেই জিনিসটা খুঁজছিলেনই না। থ্যালিয়াম বিষ খুব কম দেখা যেত, কারণ তারা সাধারণ টেস্ট করেছিলেন, যা ধীরে বিষকে ধরতে পারত না। কারণ কেউ আশা করত না যে একজন কোটিপতিকে তার ভরসাযোগ্য বন্ধু ধীরে ধীরে বিষ দেবে। আর সবচেয়ে বড় কারণ কেউ পরিষ্কার পরিচ্ছন্নতার কর্মীদের কথা শুনত না। অঞ্জলি তার পরিষ্কারের ইউনিফর্মের দিকে তাকালেন, যা দরজায় ঝোলানো ছিল, তার অদৃশ্যতার চিহ্ন। কাল তিনি সব কিছু বাজি রাখবেন, যাতে সেই অদৃশ্যতাকে ভাঙতে পারেন। অঞ্জলি তার শিফটের জন্য তাড়াতাড়ি এলেন। তার সাধারণ সরঞ্জামের সাথে সাথে তার ছোট ব্যাগে ছিল খাবার সোডা, অ্যালুমিনিয়াম ফয়েল এবং ক্যান্টিন থেকে নেয়া ছোট কৌটো। এই সাধারণ জিনিসগুলো যখন পরিষ্কারে জলের সাথে মেশে, তখন থ্যালিয়ামের জন্য একটা সহজ কিন্তু কার্যকর টেস্ট তৈরি করতে পারে। তিনি সকালের রাউন্ডের সময় বিজয় বর্মার নতুন রোগের লক্ষণ শুনলেন। বৃদ্ধি থ্যালিয়াম বিষক্রিয়ার সাথে একেবারে মিলে যাচ্ছিল। খারাপ হতে থাকা নার্ভের সমস্যা, যা এখন কথাবার্তাকেও প্রভাবিত করছিল। অস্বাভাবিক চুল ঝরার ধরন, তীব্র দুর্বলতা। তিনি সাবধানে হ্যান্ড ক্রিমের ছোট্ট নমুনাটা বের করলেন। হালকা ধাতুর ঔজ্জ্বল্য তার প্রশিক্ষিত চোখে ধরা পড়ছিল। একটি ছোট ঘরে অঞ্জলি দ্রুত জলের সাথে জিনিস মেশালেন। তার তৈরি করা কেমিস্ট্রি সেটআপ হাসপাতালের সরঞ্জামের মতো লাগছিল না, কিন্তু নীতিগুলো ঠিক ছিল। তিনি কলেজের ল্যাবে কম সরঞ্জাম দিয়ে এই ধরনের টেস্ট বহুবার করেছিলেন। টেস্ট তার সন্দেহকে নিশ্চিত করে দিল। থ্যালিয়াম বিদ্যমান ছিল। তিনি ফলাফলের ছবি নিজের ফোন দিয়ে তুলে নিলেন। তারপর তিনি বিজয় বর্মার আসা যাওয়ার লগ দেখলেন। ধরনটা পরিষ্কার ছিল। জয়দীপ ভার্গব সবসময়ই আসত, সবসময়ে সেই বিশেষ হ্যান্ডক্রিম আনত। সময়টা রোগের বাড়ার সাথে একেবারে মিলে যাচ্ছিল। দুপুর ২টায় অঞ্জলি জানতে পারলেন যে বিজয় বর্মার খুব খারাপ অবস্থার কারণে সব বিশেষজ্ঞ ডাক্তারদের জরুরি মিটিং তার ঘরে হতে চলেছে। এটাই সঠিক সময় ছিল। তিনি তার পরিষ্কার করা ইউনিফর্ম পরিবর্তন করলেন, নিজের ব্যাজ সোজা করলেন এবং নিজের প্রমাণ গুছিয়ে নিলেন। টেস্টের ফলাফল, আসা যাওয়ার তালিকা, রোগের সময় এবং গবেষণার প্রিন্ট আউটস। তিনি মনে মনে তার বক্তব্য দোহারালেন, সেই বিশেষ সমস্ত তথ্য যা তিনি বছরের পর বছর আগে মুখস্থ করেছিলেন। ডাক্তাররা ঘরে জড়ো ছিলেন। ডাক্তার সিনহা কেন্দ্রে দাঁড়িয়েছিলেন, নতুন ব্যর্থ প্রচেষ্টা জানাচ্ছিলেন। অঞ্জলি একবার নক করলেন এবং অনুমতি না নিয়েই ভেতরে চলে গেলেন। ২০ জোড়া চোখ তার দিকে ঘুরে গেল। ডাক্তার সিনহার মুখ অবাক হওয়া থেকে রাগে বদলে গেল। এটা একটা বন্ধ মেডিকেল মিটিং, দয়া করে ফিরে যান। কিন্তু মিস্টার বর্মা থ্যালিয়াম বিষক্রিয়ায় মারা যাচ্ছেন, অঞ্জলি স্পষ্ট কণ্ঠে বললেন। তার হৃৎস্পন্দনের চেয়েও পরিষ্কার ছিল তার গলা। আমি এটা প্রমাণ করতে পারি। ডাক্তার সিনহার মুখ শক্ত হয়ে গেল। লক্ষণগুলো একেবারে মিলে যায়। অঞ্জলি এগিয়ে গিয়ে বললেন এবং তার প্রমাণ টেবিলের ওপর রাখলেন। বাড়তে থাকা নার্ভের সমস্যা, অস্বাভাবিক চুল ঝরার ধরন, তীব্র দুর্বলতা, সরাসরি লক্ষণ। তিনি নিজের টেস্টের ফলাফলের দিকে ইশারা করলেন। আমি তাদের হ্যান্ডক্রিমে থ্যালিয়াম বিদ্যমান থাকা নিশ্চিত করেছি। আমদানি করা ব্র্যান্ড, যা তিনি প্রতিদিন ব্যবহার করেন। ত্বক দিয়ে শোষিত হচ্ছে, ধীরে ধীরে বিষক্রিয়া, অনেক মাস ধরে। এটা সম্পূর্ণ ভুল, ডাক্তার সিনহা রাগে বললেন। তুমি একজন পরিষ্কার পরিচ্ছন্নতার কর্মী, ডাক্তার নও। আমি জনস হপকিন্সে কেমিস্ট্রির মেধাবী ছাত্রী ছিলাম, পারিবারিক সমস্যার কারণে ছাড়তে হয়েছিল। অঞ্জলি বললেন, বিষ দেওয়া হচ্ছে সেই হ্যান্ড ক্রিমের মাধ্যমে, যা জয়দীপ ভার্গব আসা যাওয়ার সময় আনতেন। সময় রোগের বাড়ার সাথে একেবারে মিলে যায়। তিনি সাবধানে তার প্রমাণ রাখলেন। আসা যাওয়ার তালিকা, রিপোর্ট, সাধারণ ভারী ধাতু টেস্ট হয়তো এটা ছেড়ে দিতে পারে, কারণ বিষক্রিয়া ধীরে হচ্ছে। পরিমাণ স্বাভাবিক শনাক্তকরণের চেয়ে সামান্য নিচে রাখা হচ্ছে, কিন্তু এর জমা হওয়ার ফলাফল তো বইতে আছে, তিনি বোঝালেন। ঘরে পুরোপুরি নীরবতা ছেয়ে গেল। ডাক্তার সিনহা বিরোধিতা করার জন্য মুখ খুললেন, তারপর চুপ হয়ে গেলেন এবং প্রমাণটা কাছ থেকে দেখলেন। ডাক্তার মিনা, সেই তরুণ ডাক্তার যাকে আগে উপেক্ষা করা হয়েছিল, এগিয়ে ঝুঁকলেন। এটা তো আসলে সত্যি মনে হচ্ছে। রোগের বাড়ার সাথে সাথে আমরা যে টেস্টগুলো করেছি, সেগুলো ধীরে বিষকে ছেড়ে দিতে পারে। আরেকজন বিশেষজ্ঞ ডাক্তার আস্তে করে মাথা নাড়লেন। চুল ঝরার ধরন এবং নার্ভের সমস্যা থ্যালিয়াম বিষের সাথে মেলে। নীরবতা আরও গভীর হল যখন ২০ জন বিশেষজ্ঞ ডাক্তার দেখলেন যে তারা কি ছেড়ে দিয়েছিলেন এবং কে সেটা খুঁজে বের করল। এটা থ্যালিয়াম বিষক্রিয়া, অঞ্জলি আস্তে করে কথাটা শেষ করলেন। লক্ষণগুলো বইতে লেখা আছে, যদি আপনার জানা থাকে যে কি খুঁজতে হবে। ডাক্তাররা একে অপরের দিকে তাকালেন। অঞ্জলি শক্তভাবে দাঁড়িয়েছিলেন। তার পরিষ্কারের ঘরের কেমিস্ট্রি টেস্ট একটা বাজি ছিল, কিন্তু সঠিক নীতির ওপর ভিত্তি করে তৈরি। ডাক্তার উইন্টার্স, বিষক্রিয়ার বিশেষজ্ঞ ডাক্তার, জিজ্ঞেস করলেন,
তুমি এই টেস্টটা কিভাবে করলে? সোডিয়াম রুডিসেনেট রিঅ্যাকশন। অঞ্জলি কোনো দ্বিধা ছাড়াই জবাব দিলেন। ফিল্ড টেস্টিংয়ের জন্য পরিবর্তন করা হয়েছিল, কম সরঞ্জাম দিয়ে। যখন থ্যালিয়ামের কণা উপস্থিত থাকে তখন রঙের পরিবর্তন পরিষ্কার দেখা যায়। ডাক্তার উইন্টার্স প্রভাবিত হয়ে ভ্রু কুঁচকালেন। এটা একটা উন্নত পদ্ধতি যা বিশেষ ল্যাবের বাইরে কমই ব্যবহৃত হয়। এটা উন্নত বিষক্রিয়ার পদ্ধতির অন্তর্ভুক্ত ছিল। দ্বিতীয় বর্ষের কেমিস্ট্রির বিশেষ ক্লাস। অঞ্জলি জবাব দিলেন। তুমি তাদের ছাত্রী ছিলে? ডাক্তার মিনা জিজ্ঞেস করলেন। 1 সেমিস্টারের জন্য, অঞ্জলি উত্তর দিলেন। তার পুরনো দুঃখ হালকাভাবে প্রকাশ পেল। তারপর আমাকে ছাড়তে হয়েছিল। ডাক্তার সিনহা অনিচ্ছা সত্ত্বেও তার তৈরি করা টেস্টের ফলাফল দেখলেন। তার দক্ষতা সেই প্রমাণকে ভুল বলতে পারছিল না, যদিও তার উৎসটা যতটাই অস্বাভাবিক হোক না কেন। পরিমাণের ধরন বলে যে এটা ইচ্ছাকৃতভাবে ধারাবাহিক বিষক্রিয়া, একজন ডাক্তার বললেন। প্রতিবার লাগানোর সাথে সাথে অল্প বিষ পাওয়া যায় যা শরীরে জমা হয়। রোগের লক্ষণগুলো জয়দীপের আশার সাথে একেবারে মিলে যায়। বিশেষজ্ঞ ডাক্তাররা এখন কঠিন প্রশ্ন করতে শুরু করলেন, যার উত্তর অঞ্জলি দ্রুত বৈজ্ঞানিক শব্দে দিলেন। প্রতিটি উত্তরের সাথে তার অদৃশ্যতা কম হচ্ছিল। তারা এখন তাকে দেখছিলেন, তার ইউনিফর্ম নয়, তার মস্তিষ্ককে। ডাক্তার মিনা ট্যাবলেটে বিজয় বর্মার নতুন রিপোর্ট দেখলেন। যদি আমরা বিশেষ উপায়ে থ্যালিয়ামের জন্য টেস্ট করি তবে আপনি অনেক বেশি লেভেল পাবেন, অঞ্জলি কথা শেষ করলেন। বিশেষ করে গত 3 মাসের চুলের নমুনাতে, যা বিষ দেওয়ার সময়টা দেখাবে। ঘরের শক্তি পাল্টে গিয়েছিল। উপেক্ষা করার দেয়াল ভেঙে গিয়েছিল। জ্ঞান পথের চেয়ে বেশি শক্তিশালী প্রমাণিত হয়েছিল। বিশেষ থ্যালিয়াম টেস্ট সাথে সাথে রান করো। ডাক্তার মিনা অবাক হয়ে নীরবতা ভেঙে হুকুম দিলেন। 2 বিশেষজ্ঞ ডাক্তার দৌড়ে গেলেন। ডাক্তার সিনহা নিজের জায়গায় জমেছিলেন। শখ, উপলব্ধি এবং অনিচ্ছা সত্ত্বেও মেনে নেওয়া তার মুখে দেখা যাচ্ছিল। যদি আপনি সঠিক হন তবে আমরা তো তাকে আরও বিষ দিচ্ছিলাম, তিনি বললেন। অন্যান্য রোগের চিকিৎসার জন্য বিষমুক্ত করার যে ওষুধ আমরা সন্দেহের কারণে দিচ্ছিলাম সেটা থ্যালিয়ামের জন্য বেকার হবে। তাকে প্রুশিয়ান ব্লু দরকার, সাথে সাথে বিষকে বেঁধে ফেলার জন্য, অঞ্জলি নিশ্চিত করলেন। এক নার্স কয়েক মিনিট পর হাঁপাতে হাঁপাতে ফিরে এলেন। তাড়াতাড়ি বিষ টেস্ট নিশ্চিত করে যথেষ্ট বেশি লেভেলে থ্যালিয়াম আছে। ঘরে নিয়ন্ত্রণ বিগড়ে গেল, হুকুম উড়ে গেল, চিকিৎসার প্ল্যান বদলে গেল। প্রুশিয়ান ব্লু চিকিৎসা শুরু করা হলো। আরও রক্ত পরীক্ষা অঞ্জলির রোগের শনাক্তকরণকে পুরোপুরি নিশ্চিত করে দিল। 3 ঘণ্টা পর বিজয় বর্মার শরীরের অবস্থার উন্নতি হল। সপ্তাহের পর সপ্তাহ ধরে এই প্রথমবার। অঞ্জলি চুপচাপ দেওয়ালের পাশে দাঁড়িয়েছিলেন। ডাক্তার সিনহা তার কাছে এলেন। আপনার হস্তক্ষেপ একেবারে সঠিক ছিল, তিনি কঠিনভাবে বললেন। অঞ্জলি শান্ত রইলেন। আপনি সেটা কিভাবে দেখলেন যা 20 জন বিশেষজ্ঞ ডাক্তার ছেড়ে গেলেন, তিনি আসল বিভ্রান্তিতে জিজ্ঞাসা করলেন। অঞ্জলি সরাসরি জবাব দিলেন। আমি প্যাটার্ন দেখি, কোনো পূর্ব ধারণা ছাড়াই, এবং আমি আমার পড়াশোনা কখনো ভুলিনি, যদিও জীবন আমাকে সেটা থেকে দূরে সরিয়ে দিয়েছিল। ডাক্তার সিনহা আস্তে করে মাথা নাড়লেন। আমার আপনার কাছে ক্ষমা চাওয়া উচিত, আমাদের সবারই চাওয়া উচিত। তিনি আর কিছু বলার আগেই মেশিনগুলো দেখালো যে বিজয় বর্মা সজ্ঞানে আসছেন। কোটিপতির চোখ খুলল। কি হয়েছে? বিজয় আস্তে করে জিজ্ঞাসা করলেন। ডাক্তার সিনহা তার বিছানার পাশে দাঁড়িয়েছিলেন। তিনি নিজের কাঁধ সোজা করলেন। আপনাকে থ্যালিয়াম দিয়ে বিষ দেওয়া হচ্ছিল মিস্টার বর্মা, আমরা সবাই এটা মিস করে গিয়েছি, ডাক্তার সিনহা বললেন। তারপর তিনি অঞ্জলির দিকে ঘুরলেন। ইনি অঞ্জলি দেবী, ইনিই সেই রহস্যের সমাধান করলেন যা 20 জন বিশেষজ্ঞ ডাক্তার করতে পারেনি। ঘরে পুরোপুরি নীরবতা ছেয়ে গেল। সব চোখ ক্লিনারের দিকে ঘুরে গেল। বিজয় বর্মার দুর্বল দৃষ্টি অঞ্জলিকে খুঁজে নিল। ধন্যবাদ, তিনি আস্তে করে বললেন, সেইটা দেখার জন্য যা এরা ছেড়ে দিলেন। ডাক্তার মিনা হাততালি দেওয়া শুরু করলেন। অন্য ডাক্তাররাও সামিল হলেন। সম্মানটা এত তীব্র ছিল যে সেটাকে উপেক্ষা করা অসম্ভব ছিল। অঞ্জলি সোজা হয়ে দাঁড়ালেন। তার দক্ষতা অবশেষে দেখা গেল। জয়দীপ ভার্গবকে ধরা হল। বিষমুক্ত করা চিকিৎসা চলতে থাকল এবং বিজয় বর্মার অবস্থা ভালো হতে লাগল। 1 মাস পর অঞ্জলি একটা অদ্ভুত বার্তা পেলেন। বিজয় বর্মা তাকে শহরের অফিসে ডাকলেন। অঞ্জলি ছুটি নিলেন, তার সেরা শাড়িটা পরলেন এবং ঝলমলে বিল্ডিংয়ে প্রবেশ করলেন। হাসপাতাল, যেখানে তিনি অদৃশ্য ছিলেন, এখানে তাকে সম্মানের সাথে নিয়ে যাওয়া হল। এক্সিকিউটিভ ফ্লোরে বিজয় বর্মা সুস্থ হয়ে উঠেছিলেন, কিন্তু এখনও কিছুটা ফ্যাটাসে ছিলেন। মিস অঞ্জলি, তিনি উঠে স্বাগত জানালেন। দয়া করে বসুন, আমি আপনাকে সঠিক উপায়ে ধন্যবাদ জানাতে চেয়েছিলাম। বিজয় বর্মা অঞ্জলির দিকে তাকালেন। ডাক্তার সিনহা বুঝিয়েছিলেন, কেমিস্ট্রির মেধাবী স্কলারশিপ ছাত্রী, পারিবারিক সমস্যার কারণে পড়াশোনা থেমে গিয়েছিল। বুদ্ধিমত্তা নষ্ট হওয়া উচিত নয়,
বিজয় বর্মা বললেন, আমি একটা সংস্থা তৈরি করেছি যা অর্থের সমস্যায় ভোগা মেধাবী মনদের সাহায্য করবে। আপনি তার প্রেরণা এবং প্রথম সাহায্য প্রাপক। তিনি ডেস্কে একটা ফোল্ডার রাখলেন। তার ভেতরে সম্পূর্ণ স্কলারশিপের কাগজপত্র ছিল, যার মাধ্যমে তিনি তার কেমিস্ট্রি ডিগ্রি পুরো করতে পারবেন। থাকার খরচও অন্তর্ভুক্ত ছিল এবং গ্র্যাজুয়েশনের পর বিষক্রিয়া বিভাগে পাকা চাকরি। এটা দান নয়, বিজয় বর্মা স্পষ্ট করলেন, এটা বিশেষ নৈপুণ্যে বিনিয়োগ। হাসপাতাল পড়াশোনার সময় পার্ট টাইম কাজ মঞ্জুর করে দিল। অঞ্জলির আঙুলগুলো কাগজ স্পর্শ করল। যে স্বপ্নগুলো তিনি বছরের পর বছর আগে বন্ধ করে দিয়েছিলেন, সেগুলো হঠাৎ হাতে ছিল। আমার বাচ্চারা, তিনি জিজ্ঞেস করলেন। খরচের মধ্যে বাচ্চাদের দেখভালের খরচ অন্তর্ভুক্ত আছে, বিজয় বর্মা ভরসা দিলেন। 2 সপ্তাহ পর অঞ্জলি হাসপাতালে প্রবেশ করলেন, পরিষেবা দরজা দিয়ে নয়, বরং প্রধান দরজা দিয়ে। তার হাতে ছিল সকালের ক্লাসের জন্য স্টুডেন্ট আইডি এবং দুপুরের ইন্টার্নশিপের জন্য হাসপাতালের ব্যাজ। ডাক্তার সিনহা করিডোরে দেখা হলে থেমে মাথা নাড়তেন। ডাক্তার মিনা তার বন্ধু এবং সাহায্যকারী হয়ে উঠেছিলেন। 1 বছর পর অঞ্জলি হাসপাতালের মিটিংয়ে এখন রোগের শনাক্তকরণের উপর প্রেজেন্টেশন দিলেন। তিনি স্টেজে দাঁড়িয়েছিলেন, সেই ডাক্তারদের সম্বোধন করছিলেন যারা এক সময় তাকে না দেখে পাশ কাটিয়ে যেত। দেখার জন্য ডিগ্রির দরকার হয় না, তিনি শুরু করলেন। কখনো কখনো সেরা ফলাফলগুলো অপ্রত্যাশিত জায়গা থেকে আসে, সেই মানুষদের কাছ থেকে যাদের অদৃশ্য থাকার অভ্যাস হয়ে গেছে, যারা সেইটা দেখে যা অন্যরা ছেড়ে দেয়। 1 বছর পর বিজয় বর্মা স্কলারশিপের সূচনা করলেন। এই সাহায্য বিশেষ করে সেই মানুষদের জন্য ছিল যারা কাজ থামার পর সায়েন্সের পড়াশোনায় ফিরে আসছিলেন। প্রথম 5 জনদের মধ্যে একজন ডেলিভারি ড্রাইভার, একজন দোকানের কর্মী এবং একজন বাগান কর্মী অন্তর্ভুক্ত ছিলেন। এখন অঞ্জলি হাসপাতালে তার নতুন অফিসে ছিলেন, তার ফোন বাজল। আর একটা হাসপাতাল থেকে পরামর্শের অনুরোধ ছিল রহস্যময় বিষক্রিয়ার মামলার জন্য। অঞ্জলি ফোন তুললেন, প্রস্তুত ছিলেন তার আনুষ্ঠানিক জ্ঞান এবং কঠিনভাবে অর্জিত দৃষ্টিভঙ্গি ব্যবহার করার জন্য। দিস ইজ ডক্টর অঞ্জলি দেবী, তিনি শান্ত আত্মবিশ্বাসের সাথে জবাব দিলেন, হাউ ক্যান আই হেল্প ইউ? তো দেখলেন আপনারা সবাই, এই গল্প আমাদের শেখায় যে নৈপুণ্য এবং সত্যতা কখনো লুকিয়ে থাকে না। অঞ্জলি দেবীর যাত্রা আমাদের মনে করিয়ে দেয় যে আমরা যেখানেই থাকি না কেন, আমাদের জ্ঞান এবং তীক্ষ্ণ নজর আমাদের সবচেয়ে বড় শক্তি। যদি আপনার এই গল্প ভালো লেগে থাকে তবে লাইক করতে ভুলবেন না এবং কমেন্ট করে জানাবেন যে অঞ্জলির যাত্রা আপনাকে সবচেয়ে বেশি কী অনুপ্রেরণা দিল। আর হ্যাঁ, সাবস্ক্রাইব অবশ্যই করবেন যাতে এমন মজাদার গল্প আপনার কাছে প্রতি সপ্তাহে পৌঁছাতে থাকে।